চতুর্থ মুভি। আমার প্রথম মুভি ছিল মার্সক্কার, দ্বিতীয় সাহসী হিরো, তারপর টোকাই, তারপরে মনে করেন বাচ্চা দ্য কিং। এই সিনেমার পরিচালক হলো যে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন, আমাদের সবার কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসার মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী হায়াৎ স্যার এই সিনেমাতে অভিনয় করেছেন। তারপরে আছেন গাঙ্গুয়া, আছেন হলো যে চিত্রনায়ক মেহেদি, আছেন হলো চিত্রনায়ক একা, আছে নবাগত নায়ক হিসেবে আছে রিয়ামণি। এছাড়াও আরও অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন। আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেক দিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে, একবার হলো হলেতে দেখবেন। সিনেমাটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবেন, কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আপনারা বাজে মন্তব্য করলে হয় কি আমাদের মনটা ভেঙে যায়। আমরা যে করে সাহস করে কষ্টের টাকা দিয়ে সিনেমা বানাই, দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কোনো ব্যাকআপ দেয়, আমার নিজের কষ্টের থেকে তিল করে আমি সিনেমাটা বানাই আসছি আপনাদের ভালোবাসি বলে। কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে ভালোবাসি বলে আজকে সিনেমার একের পর এক সিনেমা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে। তাই এই সিনেমা আগামী 11 তারিখে রিলিজ হবে। এই সিনেমার বিষয়ে আমার প্রথমে কথা বলবেন আমাদের এই সিনেমার পরিচালক খালেদা, এবং আমার পাশে তো একজন গুণী একজন অভিনেতা বলেন, অভিনেতা সরি পরিচালক আর কি, প্রেমের তাজমহল বিখ্যাত হতে পারে। ঠিক আছে, যাই হোক আমার মাহবুব ভাই কিছু বলবেন। তোমার ডাইরেক্টর বলবো কাকে? আপনি বলে, আমি মুরব্বী আপনি আমাদের, তারপরে আমাকে ডাইরেক্টরকে বলবি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজনটি বাদশা দ্য কিং ছবির মুক্তি উপলক্ষে এখানে উপস্থিত থাকাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর বিশেষ করে হিরো আলম বা রিয়ামণি তাদের যে জুটিটা এবং একের পর এক সিনেমা মুক্তির যে বিষয়টি, হিরো আলমের যে প্রচেষ্টা, এই বিষয়গুলো আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে। বাংলা সিনেমা নিয়ে আপনাদের একটা জানা আছে যে ধীরে ধীরে কীভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা পিছিয়ে যাচ্ছে। আমরা যারা প্রযোজক আছি বা শত শত প্রযোজক আছি, আমরা কিন্তু সেভাবে প্রযোজনার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা নেই। তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত শত শত প্রযোজকদের মধ্যে যাদের ভূমিকা নেই, সে জায়গায় হিরো আলমের এই যে প্রযোজনা অর্থ বিনিয়োগ করে ছবি তৈরি করার যে মানসিকতাটা, এটাও কিন্তু একটা দেশপ্রেমের পরিচয় এবং সংস্কৃতির জন্য সিনেমার প্রতি তার যে প্রেম, এটারই বহিঃপ্রকাশ। এবং ছবির নামটিও কিন্তু অত্যন্ত চমৎকার, বাদশা দ্য কিং। আর হিরো আলম তার যে সংগ্রামী যে জীবনটা, তার জীবনের শুরু থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে, পুরো বিষয়টি আপনারা সবাই অবগত, বাংলাদেশ অবগত। এবং হিরো আলম নাম বললে আজ বলতে হয় না যে কোন আলম বা কোন হিরো আলম, তার নামের যে পরিচয়টা বা পরিচিতিটা। তো এই সিনেমার অনেক শুভকামনা মুক্তি উপলক্ষে। এবং এই ছবির পরিচালক ইভান মল্লিক, তার পরিচালিত সিনেমা আমি দেখেছি কিছু ফুটেজ, গান, ট্রেলার ইত্যাদি, আমার ভালো লাগছে, বিশেষ করে বাদশা যে টাইটেল সংটি। তো সবার জন্যে আমার দোয়া রইল হিরো আলম, রিয়ামণি এবং পরিচালক এবং এই ছবির পুরো টিমের জন্য আমার অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর এখন আপনার সামনে দুইটি কথা বলবেন এই সিনেমার নতুন একজন পরিচালক আমাদের ইভান মল্লিক ভাই। আসলে আজকের এই দিনটা অনেক আনন্দের আমার জন্য। আর আজকে আমি অনেকটা আপসেটও, কারণ এই দিনটার অপেক্ষা ছিলাম অনেক দিন। এই জার্নিটা আমার ছোট না, অনেক। এর আগে আমি আরও ছবি শুরু করেছিলাম, এমনও হয়েছে যে আমি প্রায় 1 সপ্তাহ সিনেমা কঠোর পরিশ্রম করে নির্মাণ করছি, আমি ডিরেকশন দিয়েছি। সেই ছবি আমার নামে যায়নি। দেখা গেল যে ছবির 70% ছবি আমি শেষ করেছি। আমার ছবি শেষ করার পরে এমনও সিনেমা এখনও আছে, ইউটিউবেও আছে, যেই সিনেমার প্রায় 35টা সিকোয়েন্স আমার নিজের হাতে বানানো, কষ্ট করে বানানো। অথচ এমনও
নামে গেছে, যে ডিরেক্টর মনে করেন সেটে 3 দিনও যায় নাই, তার নামে ছবি রিলিজ হয়েছে। এরপরে আরও কষ্ট করে আবার ছবি শুরু করি। আমি একটা সিনেমা বানানোর শখ ছিল আমার জীবনে, যে একটা ছবি বানাবো, এই জন্য আসছি। আবার সিনেমা শুরু করি, প্রযোজক 2-3 দিন কাজ করে প্রযোজক চলে যায়, অন্য ডিরেক্টরের সাথে লবিং হয়, এরকম হয়। আমি নিজে মানে হতাশ, প্রায় 2টা ছবি আমি শুরু করি, 2টা ছবি শেষ করতে পারি না, এরকম। তো এক পর্যায়ে অনেক আশা নিয়ে আলম ভাইয়ের কাছে আমি আসি, আমার জীবনের এই কষ্টের কথাগুলো বলি, যে ভাই মনে হয় যে আমার জীবনে আর কখনো ছবি বানানো হবে না। তো স্ক্রিপ্ট, এই গল্পের স্ক্রিপ্টটা আমার সাজানো ছিল, আমি ওনার সাথে শেয়ার করলাম। তো উনি বললো, ভাই এই গল্প কি আমাকে দিয়ে হবে? আমি বলছি যে যদি আমাকে আপনি ট্রাস্ট করেন, আমাকে শুধু 2টা জিনিস যদি আপনি ইনশিওর করেন, তাহলে আমি আমার জীবনের শেষ একটা চেষ্টা করব আপনাকে নিয়ে। যে আলম ভাই বললো কি, যে আপনার সমস্ত বডিটা আমাকে গিফট করতে হবে, কি হেয়ার কাটিং হবে, কোন স্টাইলে ডায়লগ দিতে হবে, কি করতে হবে, আমি কিভাবে আপনাকে প্রেজেন্ট করব, সম্পূর্ণ আমার। আপনি নিজস্ব কোনো ইচ্ছা আমার উপরে দিতে পারবেন না। যদি এই ছবি মানে নির্মাণের পর আপনার মনে হয় যে না এই ছবিটা গ্রহণযোগ্য না, তা আমি প্রয়োজনে আমার জমি বিক্রি করে আপনাকে ক্ষতিপূরণ দিব, তা আমার ছবিটা আপনি ইয়ে করেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন অবশ্যই যে গানগুলো, ছবির গানগুলো শুধু বাংলাদেশে নয়, আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গানের শুটিং করেছি বাইরে। আর ওই স্যার বলল যে উনি আমার গানগুলো শুনেছেন আমাদের ছবি। তো আশা করি এ জগৎকালে আমার বিশ্বাস যে হিরো আলমকে মানুষ যেভাবে দেখেছে, যা কিছু দেখেছে, আমার সিনেমার প্রথম সিকোয়েন্সটা দেখার পরেই, প্রথম হিরো আলম স্ক্রিনে আসার পরেই মানুষ মানে একটা ধাক্কা খাবে যে নতুন এক হিরো আলমকে তারা দেখতেছে। আর এই ছবিতে আসলে আপনারা হিরো আলমকে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন বাদশাকে। তবে আমার একটা রিকোয়েস্ট, আমি জানি যে হিরো আলম এমন একটা সাবজেক্ট যে হিরো আলম যদি মসজিদ থেকে বের হয়ে একটা ছবি আপলোড দেয়, সেখানেও অসংখ্য হাহা রিয়াক্ট করে। মানে হিরো আলমকে দেখলে হাহা দিতে হবে, হিরো আলমকে দেখলে ক্রিটিসাইজ করতে হবে, হিরো আলমকে দেখলেই আমাদের নেগেটিভ কিছু বানাতে হবে, এটা হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, যেমন আজকের পরে দেখা যাবে অনেকে ব্লগ তৈরি করতেছে। হ্যাঁ, এসে আমার মনে হয় যে যারা নেগেটিভ ব্লগ তৈরি করবেন তারা হলে যান, ছবিটা দেখেন, ছবি দেখার পরে অবশ্যই আপনারা যত নেগেটিভ আছে করেন। তবে একটা জিনিস সবাইকে জানিয়ে দেই, আপনারা হিরো আলমের ছবি দেখতে যাচ্ছেন, এটা মেন্টালিটি মাথায় রেখে ঢুকতে হবে হলে। আপনি যদি হিরো আলমের ভিতরে শাহরুখ খানকে খুঁজেন, হিরো আলমের ভিতরে আপনি সাকিব খানকে খুঁজেন, তাহলে তো হবে না। আপনি হিরো আলমকে দেখতে ঢোকেন। হিরো আলম একটা হিরো আলম, হিরো আলম শাহরুখ খান না, হিরো আলম সাকিব খানও না, তাই কারোর সাথে কারো কম্পেয়ার করে না। আপনি হিরো আলমকে দেখতে যদি ঢোকেন, তাহলে বুঝতে পারবেন যে ওনার কত ইমপ্রুভ হয়েছে। আর ছবিটা যারা কোরিয়ান ছবি দেখেন, যারা জওয়ান দেখেন, যারা তামিল ছবি সবসময় দেখেন, তাদের জন্য না, ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না আপনারা। কারণ ওনারা কয়েক শত কোটি টাকা বাজেট নিয়ে একটা ছবি বানায়, আর আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে বানাই। আমার বিশ্বাস আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যারা নিম্নবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যেই অডিয়েন্সগুলো ছবি দেখা বাদ দিয়ে দিয়েছে, সেই অডিয়েন্সগুলো যদি আমার মনে হয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথা শুনতেছেন, আপনারা বাবা মা ভাই বোন সবাই মিলে ছবিটা দেখতে আসেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। যারা বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমা যারা দেখতে চান, বাংলা ছবি দেখার জন্য যদি আসেন, আমার বিশ্বাস যে এ জগৎকালে আলম ভাইয়ের যত কাজ হয়েছে, আমি বিশ্বাস করি আমার এই সৃষ্টিটা সর্বশ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা হলে আসবেন, ছবিটা দেখবেন।